সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব। আজকের আলোচনার বিষয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকজনদের গাড়ি কেনার যুক্তিসঙ্গত কিনা এবং এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা ঠিক কতটা ভুল ডিটেলসে আলোচনা করব। সংক্ষেপে হলেও ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে গাড়ি আমরা কিনবো নাকি কিনবো না। সারা জীবন দেখব আর আঙুর ফল টক বলেই বাড়ি ফিরে চলে আসবো। আজকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পাড়ায় পাড়ায় বা আমরা বিভিন্ন জায়গায় নতুন এবং পুরনো শোরুমের মানে গাড়ির শোরুমের হাতছানি। রাস্তা দিয়ে গেলেই আপনি বাইক নিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, দেখবেন কার বাজার, এই বাজার, ইউজ কার, নতুন গাড়ির শোরুম, ফোন ইত্যাদির দ্বারা আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে একটা চার চাকা অবশ্যই আপনাকে কিনতে হবে। আসলে কি জানেন, মধ্যবিত্তদের স্বপ্ন আছে, স্বাদ নেই। আর এই স্বপ্ন এবং স্বাদের মধ্যে ব্যালেন্স করে কিভাবে গাড়ি কেনা যায় সেটাই আলোচ্য বিষয়। না, কেবলমাত্র লোভ নয় যে লোভের তাগিদে পড়ে কাউকে সব করার জন্যই গাড়ি কিনতে হবে। গাড়ি কেনার প্রয়োজনীয়তা একটা কিছু পরিবারে থাকে এবং সেই সিদ্ধান্তের জন্যই আমরা ভেবেই নেই এবার গাড়ি কিনবই। কিন্তু তারপরেই যখন পরবর্তী স্টেপের কথা চিন্তা করি তখন কিন্তু পিছিয়ে আসি, আবার 10 পা 2 পা এগিয়ে গিয়ে আর নিতে পারি না। আপনার কি মনে হয় গরিবের স্বপ্ন দেখা অন্যায়? স্বপ্ন না থাকলে সে তো জীবনে প্রায় মৃত, তার দ্বারা আর কিছু জীবনে হবে না। স্বপ্নই তো মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। মধ্যবিত্ত গাড়ি কিনবে, অবশ্যই কিনবে। কিভাবে কিনবে এবং কত দামের কেনা উচিত সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে জানবো গাড়ি কেনার প্রয়োজনীয়তা কী। আপনার গাড়ি এমন একটা জিনিস না, এত সুন্দর সুবিধা আপনাকে দেবে, হঠাৎ করে কোনো একটা প্রবলেমে পড়লেন, প্রবলেম বাদ দিন, কোনো একটা প্রয়োজনে পড়লেন, রাত 10টা 11টা 12টা ছট করে গ্যারেজ থেকে গাড়িটা বার করে নিয়ে পেরিয়ে গেলেন। আপনি ডাকতে হলো না কাউকে, বাড়িতে গাড়ি সুন্দর। আর রোদ, জল, ঝড়, বৃষ্টি, শীত সমস্ত কিছু থেকে একটা প্রোটেকশান। একটা বাইকে 2জন বা 3জন কখনোই যাওয়া যায় না, বা গেলেও সেটা যতটা রিস্কি তার থেকে বেশি আরামদায়ক হচ্ছে 4 চাকায় যাওয়া। সে যে তেমন হোক, যার যেমন সামর্থ্য সে তেমন কিনবে, কেউ নতুন কিনবে, কেউ সেকেন্ড হ্যান্ড কিনবে। কিন্তু গাড়ির সুবিধা আছে, অনেক রকম সুবিধা আছে। প্রোটেকশান, আপনার বাবা মা অসুস্থ বা বৃদ্ধ, আপনার ছোট বাচ্চা আছে, তাদেরকে নিয়ে সরকারি বাসে, রাস্তাঘাটে, নর্মাল গাড়িতে যাওয়া আসা করা সত্যি একটা দারুণ একটা ধকলের ব্যাপার। গরম বলুন, বৃষ্টি বলুন, রোদ বলুন, সমস্তেই। সেখানে যদি একটা পার্সোনাল কার থাকে, আরামে এই সমস্ত বয়স্ক লোকদের এবং বাচ্চাদের নিয়ে ঘুরে আসা যায়। ইচ্ছে করলেও কোথাও ঘুরতে যাবো, উইকেন্ডে হোক, মাসে হোক, একদিন হোক, পরিবারকে সঙ্গে নিলেন, চলে গেলেন। হঠাৎ প্রয়োজন, হসপিটাল হোক কিংবা কোনো বিয়ে বাড়ি, আপনার আছে তো নিজের গাড়ি, সুতরাং বেরিয়ে গেলেন তাড়াতাড়ি। কিন্তু যদি গাড়ি না থাকে, এই অবস্থায় আপনাকে একটা ভাড়া করতে হবে, তার থেকে খরচ কম হয় না কিন্তু। তবে যারা রুকোবস, গাড়ি কেনার আগে কতকগুলো জিনিস আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1, আপনাকে ড্রাইভিং জানতে হবে, কারণ আপনি আপনার সুবিধার জন্য গাড়ি কিনছেন, তাই তো? ড্রাইভার ভাড়া করে যদি আপনি নিয়ে যান তাহলে তো খরচ আপনার আবার বেড়ে গেল। বা আপনার গাড়ি পার্সোনাল গাড়ি, তো সেই পার্সোনাল গাড়িটা যদি অন্য কাউকে দিয়ে বারবার আপনি চালান, সেক্ষেত্রেও আপনার খরচের সম্ভাবনা বেশি। সবচেয়ে বড় কথা, ইএমআইয়ের চাপ, বুঝতে পারছেন তো? লোন, এ ট্র্যাপ, মেনটেন্যান্সের খরচা প্রত্যেক বছর কিছু না কিছু বাড়তেই থাকছে। সুতরাং এখানে একটা মোটা টাকা খরচ আছে। তাহলে গাড়ি কিনবো না? নিশ্চয়ই কিনবো। গাড়ি কিনবেন, ক্যালকুলেশন করবেন যেন খরচটা, সে ড্রাইভার খরচ হোক বা মেনটেন্যান্স খরচ হোক, আপনার ইনকামের 15 থেকে 20% বেশি না হয়। মান্থলি ইএমআই দিচ্ছেন, সেক্ষেত্রে ভাববেন মেনটেন্যান্স খরচা সমস্ত কিছু নেই, পার ইয়ার কত খরচ হচ্ছে সেটা যেন আপনার ইনকামের 15 থেকে 20% বেশি না হয়। বারবার এই কারণেই বলছি, যদি মধ্যবিত্তরা ওই দূর দিকের একটা স্বপ্ন দেখে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, তাহলে এই ছোট স্বপ্নগুলোকে একটু ছোটোভাবে পূরণ করতে হবে। এটা বাস্তবতা। তা নাহলে কিন্তু জীবনে বড় হতে পারবে না। একটা পরিবারকে দাঁড় করাতে গেলে অর্থনৈতিক দিক থেকে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতেই হবে, এটা নিয়ম। সবচেয়ে বড় কথা কি জানেন তো, গাড়ি একটা লায়াবিলিটি। মানে আজকে আপনি গাড়ি কিনুন, নতুন কিনুন, সেকেন্ড হ্যান্ড কিনুন, আজকে কিনলেন, পরে বিক্রি করতে যাবেন, দাম কমে যাবে। এটা তো অ্যাসেট নয় যে আপনার এর দাম বাড়তেই থাকবে। সো গাড়ি কেনার আগে আপনার ক্যাপাসিটিটা আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, গাড়ি কিনবেন কিন্তু নিজের প্রয়োজন আছে, অবশ্যই নিতে হবে। গাড়ি কাউকে দেখানোর জন্য কিনবেন না, যে পাড়া লোক কিনেছে আমাকে কিনতে প্রয়োজন নেই, আপনি কিনে ভরে রেখে দিলেন, তলায় ঘাস জন্মে গেল, ইঁদুরে তার ফার সব কেটে বাদ করে দিল, এরকম যেন না হয়। বা রোদ্রের মধ্যে পড়ে আছে গাড়িটা, আপনার প্রয়োজন নেই। প্রয়োজন থাকলে নিন, কাউকে শো অফ করার জন্য নয়। প্রয়োজন থাকলে নিন, কাউকে চ্যালেঞ্জ করার জন্য নয়। প্রয়োজন থাকলে নিন,
নিজেকে অহংকারী তৈরি করার জন্য নয়। মস্তিষ্ক যদি সুমনের মতো হয় তাহলে আবার আপনি একটা কেন একাধিক গাড়ি কিনতে পারেন। কারণ কী করে সুমন গাড়ি কিনেছে, কিনে ভাড়া খাটে, নিজে ড্রাইভ যায়, নিজের গাড়ি চালাচ্ছে, পাশাপাশি আরও 2-4টে গাড়ি কিনে ভাড়া খাটাচ্ছে। মানে গাড়ির একটা স্টক পয়েন্ট তৈরি করে ফেলেছে, সেখানে আমি গাড়ি কিনে কিন্তু এটা একটা বুদ্ধিমত্তা। এরকম গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না স্যার, আপনি কমেন্ট করবেন যে আমি গাড়ি কিনেছি কিন্তু ভাড়া খারাপ পাচ্ছি না। কম্পিটিশান আছে, প্রচুর কম্পিটিশান। আজকের দিনে বাইকের সংখ্যা কমে যাচ্ছে, গাড়ির সংখ্যা বাড়ছে। ওই যে বললাম ইউজ কারের একটা শোরুম পাড়ায় পাড়ায় তৈরি হয়ে গেছে। মানে প্রত্যেকে আমরা আমাদের চাহিদা মতো একটা হাতের কাছে গিয়ে কম দামেও একটা গাড়ি পেয়ে যাচ্ছি। গাড়ি কিনতে হবে সুমনের মতো বুদ্ধি রেখে, গাড়ি ভাড়া খাটাচ্ছেন, আপনার শখ পূরণ হচ্ছে, ইনকাম হচ্ছে, কোনো ব্যাপার নাই। ওলা উবের ইত্যাদিরা আছে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে গাড়িটাকে আপনার পুশ করে দিলেন। আপনার যদি বড় শহরে বাড়ি হয়, আপনার ওই এলাকায় যদি সেরকম সিস্টেম থাকে, অথবা কোনো একজন ড্রাইভার রেখে বা নিজে যদি আপনি পারেন লং রুটে ভাড়া খাটান, ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার নেই। এখন যদি আপনি আমাকে জানতে চান ব্যক্তিগত অভিমত আমার কি গাড়ি কেনার ব্যাপারে, দেখুন আমি একজন মধ্যবিত্ত মানুষ, আমার নিজের স্বাদ এবং সাধ্য সম্পর্কে যে দোটানা সেটা খুব ভালোভাবে আমি বুঝি এবং বুঝেই এই জায়গায় এসেছি। এতদিন ধরে যতগুলো ভিডিও আপনাদের জন্য বানাই শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার পড়াশোনা নেই, কারণ আমার মতো যন্ত্রণা যেন আপনাদের পেতে না হয়, যেন একজন পথ প্রদর্শক আপনাদের পাশে থাকে, সে দায়িত্ব আমার। আমি সেগুলো নিয়েই ভাবি আপনাদের জন্য। আমার ব্যক্তিগত অভিমত হলো গাড়ি কেনার আগে আপনি দুটো বিষয় চিন্তা করবেন। এক, আপনি যদি নগদে গাড়ি কেনেন তাহলে সেই নগদের গাড়ি কেনার আর একটা গাড়ির টাকা আপনার কাছে রাখবেন। সেকেন্ড হ্যান্ড কিনুন, আপনি 2 লাখ টাকা দিয়ে কিনুন, যেমন 4 লাখ টাকা আপনার কাছে থাকে। বিভিন্ন কারণের জন্য, অনেক কারণে হঠাৎ করে টাকার প্রয়োজন হতে পারে। নাম্বার 2, যদি ইএমআইয়ে কিনেন, আবারও বলছি 15 থেকে 20% বেশি যেন আপনার দিতে না হয়, ইএমআই দিতে না হয়, সেটা কিন্তু খেয়াল করবেন। তৃতীয় হচ্ছে আপনি যে গাড়িটা কিনলেন সেই গাড়িটাকে একটুখানি ভালোভাবে যত্নে রাখবেন। কিনেছেন, বাড়িতে ফেলে রেখে দিলেন, জং ধরে গেল। যত অযত্নে থাকবে, লোহার জিনিস জং ধরবে, যত অযত্নে থাকবে তত বেশি মেনটেন্যান্স খরচা হবে। সবার আগে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে সেভিংস, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকতে হবে আপনার কাছে ইনভেস্টমেন্ট থাকতে হবে। তারপর না হয় একটুখানি আনন্দ করব, তারপর না হয় একটুখানি শখ পূরণ করব। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রয়োজনীয় বলে মনে হয় শেয়ার করবেন সকলের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ এই ছোট্ট আলোচনার মধ্যে অনেক কিছু বলার চেষ্টা করেছি। জানি না আমি কতটা বোঝাতে পেরেছি আপনাদের। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।